অনেকেই আছেন যাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো ফর্ম ফিল আপের পরে কি হয়, আপনি যখন বিএলওকে জমা দিচ্ছেন, বুথ লেভেল অফিসার যিনি আছেন তিনি একটা স্ট্যাম্প মেরে সই করেন। এই স্ট্যাম্পটা কি? স্ট্যাম্পটা হচ্ছে চেক অ্যান্ড ভেরিফাইড। কিন্তু এবার আপনাদের যে ফর্ম দেখাবো, যে জায়গার কথা বলবো, সেখানেও বিএলও স্ট্যাম্প মারছেন, তার আগে লিখছেন NOT। হাসনাবাদের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বুথ লেভেল অফিসার লিখছেন NOT, নট। ফর্মের উপরে নট কেন লিখছেন? এই নটের মানে কি? তাহলে যারা ফর্ম জমা দিয়েছেন তারা এবার কি করবেন? তাদের মধ্যে তো একটা বিভ্রান্তি তৈরি হবে, কেউ কেউ ভয় পাবেন। অনুপম রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অনুপম, বুথ লেভেল অফিসার এখানে NOT, নট কেন লিখছেন? দেখো, তুমি এখানে সব থেকে বড় প্রশ্ন, এবং গ্রামের যেসব মানুষ যারা এই SIR ফর্ম ফিল আপ করে এই বুথ লেভেল অফিসারকে জমা দিয়েছিল, তাদের একটাই প্রশ্ন, এই গ্রামবাসীদের একটাই প্রশ্ন যে তিনি কেন নট লিখছেন। তার কারণ তিনি বাড়িতে বাড়িতে যাবেন, তিনি কাগজপত্র নথিপত্র খতিয়ে দেখবেন, ফর্ম ফিল আপ ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখবেন, এবং তারপরে সরকারি যে স্ট্যাম্প আছে চেক অ্যান্ড ভেরিফাই, এটা স্ট্যাম্প মারবেন এবং তিনি নিজে সই করবেন। কিন্তু সেই স্ট্যাম্প মারছেন, কিন্তু তার আগে NOT, নট চেক অ্যান্ড ভেরিফাই লিখছেন, নট লিখে দিচ্ছেন। তারপরে নট চেক অ্যান্ড ভেরিফাই কথাটা দাঁড়াচ্ছে, এবং যার ফলে কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপারটা দাঁড়াচ্ছে। তার মানে নট চেক অ্যান্ড ভেরিফাইড। তো চেক আর ভেরিফাই না করে তো বুথ লেভেল অফিসার রিসিভ করতে পারেন না কপি। তো তিনি তাহলে কপি রিসিভ করছেন কি করে? আর নট চেক অ্যান্ড ভেরিফাইড, তো চেক আর ভেরিফাই করার দায়িত্ব কার? বুথ লেভেল অফিসারই তো। তিনি সেটা না করে একটা NOT লিখে দিচ্ছেন। অনুপম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো অতনু, এই যে এইখানে সব থেকে বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন যখন আমরা বিএলও বিশ্বজিৎ নাথকে যখন আমরা করলাম, তিনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেল। তিনি যেটা বললো যে তিনি একা পেরে উঠছে না, সেই জন্য তিনি নট লিখে দিচ্ছে, পরে সেইগুলোকে ভালোভাবে ভেরিফাই করে চেক করে তারপরে সেইগুলো কেটে দেবে। কিন্তু কেনই কিন্তু কেটে দেবে? গ্রামের মানুষের যেটা বক্তব্য, তিনি যে রিসিপ্ট কপি বাড়িতে দিয়ে যাচ্ছেন তাতেও নট লেখা রয়েছে, তিনি যেগুলো নিয়ে যাচ্ছে তাতেও নট লেখা রয়েছে, এবং ওই ফর্মগুলো স্ক্যান করে আপলোড করা হবে, এবং সেইভাবেই তো তাতেই কিন্তু নটের লেখা রিসিপ্ট কপি নিয়ে বাড়ি যাচ্ছেন এরা। অনুপম, এরা তো পরবর্তীতে সমস্যায় পড়বেন, যে বিএলও পেন দিয়ে লিখে দিয়েছেন নট। হ্যাঁ, এইখানেই তো গ্রামের মানুষ, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, দিকে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে তিনি কেন নট লিখছেন। এরপর যখন এলাকার মানুষ এবং আমরা যখন তাকে ধরলাম, তারপরে তিনি কিন্তু বলছেন যে সেই নট তিনি কেটে দেবেন। এবং একটু আগেই আমরা যেটা ওভার টেলিফোনে যেটা খবর পেলাম এলাকার মানুষের কাছ থেকে, যে তিনি যেসব ফর্মে নট লিখেছিল তাদেরকে ফোন করে ডেকে তার বাড়িতে বসে বসে সেই নটগুলো কেটে দিচ্ছে এবং সই করে দিচ্ছে। তাহলে কেন তিনি নট লিখেছিল, কেন এইসব এত মানুষকে? আসলে খবর প্রচার হয়ে যাওয়ার পরে তিনি হয়তো ভয় পেয়েছেন, বা তার হয়তো মনে হয়েছে যে সত্যি এটা বিভ্রান্তি ছড়াতে পারে, তাই এই NOT, নট লেখা ছিল যে কাগজগুলো যাদের দেওয়া হয়েছিল তাদের ফোন করে ডেকে নিচ্ছেন বিএলও, এবং ডেকে নিয়ে ওই নট লেখাটা মুছে দিচ্ছেন, ভেরিফাই করছেন, চেক করছেন, যেটা তার আগেই করার কথা ছিল তা না করে তিনি সেখানে নট চেক অ্যান্ড ভেরিফাইড লিখে পাঠিয়ে দিয়েছিলেন। মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছিল, বিভ্রান্তি তৈরি হয়েছিল। এরপরে কি হবে? কাগজে তো লেখা থাকছে নট, সেই বিভ্রান্তি কাটানোর দায়িত্ব এবার বিএলওই নিলেন। উনি যে কাগজগুলো দিয়েছে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি ওনার কাছে, যেটা সঠিক সেটা লিখেছি। আমাদের 2002 সালের লিস্টে নাম আছে, আধার কার্ডও সব সঠিক আছে, কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওই ডেটই লিখে দিয়েছে নট লিখে দিয়েছে। হ্যাঁ। আপনার তারপরে কি বলেছেন ওনাকে কিছু? আমরা বলেছিলাম, তা বলছে আমার ভুল হয়ে গেছে। রিসিপ্ট কপিতে কি লিখেছে? ও নট ভেরিফিকেশন। হ্যাঁ, নট ভেরিফিকেশন লিখেছে। নট লিখেছে? হ্যাঁ, নট লিখেছে। নট কি দিয়ে লিখেছে? পেন দিয়ে লিখেছে না পেন দিয়ে লিখেছে।
ও, তো আপনারা কিছু বলেননি? তো কি বলবো, সঠিক তো আমরা তো জানি না যে কি বিষয় লিখতেছে, এটা সঠিক কি বেঠিক। তারপর যখন জানা গেল যে এটা খারাপ জিনিসটা, হ্যাঁ, তারপরে এই এখানে যে বললাম যে এটা কি হবে, বললো না এটা কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে দেবো। না মানে যখন ওই এক এক বাড়িতে প্রচুর ভোটার থাকে বা প্রচুর লোকের জাম থাকে, এবার আমার সঙ্গে কোনো বিএলএ যখন থাকে না, কোনো হেল্পার মেডিসিনাল বিএলও আজ থেকে জয়েন করেছে, কেউ ছিল না। যার জন্যে যেগুলো আমি চেক করতে পারি, সবটা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না, প্রচুর লোকের চাপ থাকে, সেই ক্ষেত্রে কিছু হয়েছে। এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি। আমার যেটা অফিস করে সেখানে করছি না, ওই রিসিভ করছি, রিসিভ করে নর্মাল চেকিং করে আমি এক হাত দ্বারা সম্ভব হচ্ছে 1300 ভোটার আমার বুথে, তারা সবসময় আমার সঙ্গে থাকে না, তো থাকে না বলে এই সমস্যা। গত কয়েকদিন ধরে আমরা ছবি দেখাচ্ছি সীমান্তে বাংলাদেশিদের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে সীমান্ত পার হয়ে ফিরে যাওয়ার। উত্তর 24 পরগনার হাকিমপুর, সেই ছবি দেখুন। আজকেও হাকিমপুরে আজও ভারত ছাড়ছেন অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করেছেন, তারা কাজ করেছেন। এবার যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে, তারা ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আর বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? ঠিক এদের মতোই একজন রোকেয়া বিবি 10 বছর আগে ভারতে এসেছেন। সাতক্ষীরার রোকেয়া বিবি নকল আধার কার্ড, ভোটার আইডি বানিয়েছেন, আমাদের দেশে 2বার ভোটও দিয়েছেন। রোকেয়া বিবি লক্ষ্মীর ভাণ্ডারও পান, রাজ্য সরকারের প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডারও পান। সল্টলেকে পরিচারিকার কাজ করতেন রোকেয়া বিবি এবং তার পরিবার। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম, কেসের কাজ। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। আর ও টাকার বিনিময়ে? না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা বলছি, আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম, এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না। দিল্লি বিস্ফোরণের ঘটনা নজরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। তো এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং কোথা থেকে হতো, কিভাবে হতো, এই নিয়ে তদন্তকারীদের মাথায় প্রশ্ন আসে। তারা খুঁজতে শুরু করেন। তার কারণ দেখা গেছে এখানে যে জঙ্গি গোষ্ঠী যে মডিউল কাজ করতো, ফরিদাবাদ মডিউল, সেই ডাক্তার জঙ্গিদের মডিউল, তারা ধর্মের নামে ট্রাস্ট তৈরি করে টাকা টেরর ফান্ডিং করতো। তো এই আল ফালাহ ইউনিভার্সিটিতে সেখানে 70% কাশ্মীর থেকে আসা তারা পড়তেন বা তারা চিকিৎসা করতেন। আল ফালাহ ইউনিভার্সিটির টাকার উৎস কি জানার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় তারা খোঁজ নিয়েছেন এবং তারপর গ্রেপ্তার আল ফালাহ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। কেন গ্রেপ্তার করা হলো তাকে, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে জানবো। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অতটা দেখো, আল ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান যিনি, তিনি জাভেদ আহমেদ সিদ্দিকী, এবং এই জাভেদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে যেটা মূল অভিযোগ, সেখানকার মানি কোথা থেকে আসে, অর্থাৎ ফান্ডিং কোথা থেকে আসে, সেটা দেখার জন্যই কিন্তু মেনলি এই গোটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত করা হচ্ছিল। এবং এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন তদন্ত শুরু করা হয়, তখন গতকালই আমরা দেখেছি যে বিভিন্ন এস্টাবলিশমেন্টে তাদের ছাপা মারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখান থেকে প্রায় 50 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়। এবং জাভেদ আহমেদ সিদ্দিকীর এজেন্সির অভিযোগ যে 450 কোটি টাকারও বেশি টাকা তারা তুলেছে, এবং সেটাকেও মুখে প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা তোলা হয়েছে। ফলে সেই অভিযোগের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিএমএলএ অ্যাক্টে গ্রেপ্তার করেছে জাভেদ সিদ্দিকীকে, এবং দিল্লি আদালতে পেশ করা হলে তাকে 13 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজত দেওয়া হয়েছে। মূলত তারা এবার দেখতে চেষ্টা করছে যে আল ফালাহ ইউনিভার্সিটির ফান্ডিং, সেই ফান্ডিং কোথা থেকে আসে, এবং তার পেছনে এই যে জঙ্গি হামলা রয়েছে, সেই জঙ্গি হামলার টাকাও আসার বা তার জন্য ফান্ডিং আসারও কোনো লিঙ্ক রয়েছে কিনা। ধন্যবাদ মৈত্রেয়ী।